নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা যদি একটু আমার ইউটিউব প্রোফাইলের পিছনে যান, দেখবেন অন্তত দিন 15 আগে আমি একটা অনুষ্ঠান করেছিলাম যেখানে বলেছিলাম অযোধ্যার রামচন্দ্র মন্দিরের চাঁদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে বিজেপি বিপদে পড়তে চলেছে এবং এই ঘটনার রাজনৈতিক অভিঘাত অনেক বেশি হতে চলেছে। তখনও আমাদের এখানকার যারা মূলধারার সংবাদ মাধ্যম তারা খবরটাকে সেরকম গুরুত্ব হয়তো দিচ্ছিলেন না। আপনারা আজকে আনন্দবাজারের পেজ 1 অ্যাঙ্কার স্টোরি যদি খেয়াল করেন তাহলে দেখবেন তারা একটা খবর করেছেন এই অযোধ্যার চাঁদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে, এবং সেখানে তারা বলেছেন এই অযোধ্যার চাঁদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীদের মধ্যে মুষল পর্ব শুরু হয়ে গেছে। আমার নিজের যেটা বিশ্লেষণ, অযোধ্যার রাম মন্দিরের দানপাত্র কেলেঙ্কারি, কয়েক কোটি টাকা নয় ছয়ের ঘটনা যেটা ঘটেছে, যার সঙ্গে ট্রাস্টের সদস্যদের ঘনিষ্ঠ লোকজনের সরাসরি যোগসূত্র মিলেছে এবং এখন অব্দি 8 জনকে গ্রেপ্তার করতে হয়েছে। অভিযোগ যেটা, তারা তাদের এই দানপত্রের টাকায় ব্যক্তিগত বিপুল বৈভব তৈরি করেছে। বিরোধীরা আরো বেশি অভিযোগ করছেন যে যাদের সামনে ধরা পড়েছে তারা কেবলমাত্র শিখণ্ডী, এর আড়ালে অনেক বড় বড় মাথারা রয়েছেন। ইতিমধ্যে ট্রাস্ট থেকে ট্রাস্টের সাধারণ সম্পাদক, বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম নেতা চম্পক রায়, যার ব্যক্তিগত দেহরক্ষীর সংখ্যাই ছিল নাকি 400, তিনি পদত্যাগ করেছেন। আর একজন প্রভাবশালী ট্রাস্ট মেম্বার অনিল শাস্ত্রী, তিনিও পদত্যাগ করেছেন। বিনয় কাটিয়ার বলেছেন এই সমস্ত যারা পদত্যাগ করে বাঁচবেন ভাবছেন তাদের জেল যাত্রা নিশ্চিত। আমি এই টুকরো টুকরো তথ্যগুলো আপনাদেরকে দিলাম যে বস্তুগত শর্তের উপর দাঁড়িয়ে এই রাজনৈতিক অভিঘাত তৈরি হচ্ছে সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি করবার জন্য। যে কথায় আমি যাচ্ছিলাম, যে আমার নিজের ব্যক্তিগত ধারণা, অযোধ্যার রাম মন্দিরের এই চাঁদা কেলেঙ্কারির রাজনৈতিক অভিঘাত রাজীব গান্ধীর আমলে বোফোর্স কেলেঙ্কারির থেকেও বড় হতে পারে, যেটা আন্দাজ করেই আরএসএস এর অন্যতম শীর্ষ সঞ্চালক দত্তাত্রেয় হোলসেলে বলেছেন। দত্তাত্রেয় হোলসেলের বক্তব্য যে যারা এটা নিয়ে জলগোলা করবার চেষ্টা করছেন তারা হিন্দুত্ব বিরোধী, রাষ্ট্র বিরোধী, বিভেদকামী শক্তি। এখন মুশকিল হচ্ছে যদি সত্যি সত্যি রাম মন্দিরের এই চাঁদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী বা শেকু মাকুড়া সোচ্চার থাকতো, তাহলে এটাকে একটা হিন্দুত্ব বিরোধী চক্রান্ত বলে দাগিয়ে দিয়ে সংকটটা কোনোভাবে ম্যানেজ করা অনেক সুবিধে হতো যোগী মোদিতের পক্ষে, বা এই আরএসএস এর যারা আসরে নেমেছেন শেষ পর্যন্ত মৌনী বাবার ভূমিকা বিসর্জন দিয়ে তাদের পক্ষে। সংকটটা এইখানে, এই চাঁদা চুরির কেলেঙ্কারি সামনে আসার ফলে যারা সব থেকে বেশি ক্ষুব্ধ এবং আহত, যারা সব থেকে বেশি সোচ্চার, তারা হচ্ছেন সেই হিন্দুত্বের জনগোষ্ঠী যাদের আবেগকে পুঁজি করে নরেন্দ্রনাথ মোদী, আদিত্যনাথ যোগীরা ক্ষমতায় এসেছেন, যাদের আবেগ এবং বিশ্বাসের কথা বলে সুপ্রিম কোর্ট বলেছিল গায়ের জোরে ধ্বংস করে দেয়া ওই বাবরি মসজিদের জায়গায় হিন্দু মন্দির তৈরি করা গেলেও যেতে পারে। এটা সেই জনতা, তারা এই কারবারে সব থেকে বেশি ক্ষুব্ধ। আপনারা যদি একটু অনলাইন সার্চ করে দেখবেন, হিন্দি যে কাগজগুলো গোবলয়ের, তাদের গত 15-20 দিন ধরে এই চাঁদা কেলেঙ্কারি প্রথম পাতার একটা বড় অংশ জুড়ে রয়েছে। আর বোফোর্স কেলেঙ্কারি হোক বা অন্য কোনো
সমরাস্ত্র বিক্রির কাটমানি কেলেঙ্কারি হোক বা ব্যাংক লুটের কেলেঙ্কারি হোক, সেখানে মানুষ প্রথমে অভিঘাতটা অ্যাসেস করবার জন্য তারা বোঝার চেষ্টা করে যে কত কোটি টাকার এখানে ঘাপলা বা ঘোটালাটা হয়েছে। এখানে মুশকিলটা হচ্ছে টাকার পরিমাণ যাই হোক, এর অভিঘাত, বিশ্বাসগত অভিঘাত, রাজনৈতিক অভিঘাত, সাংস্কৃতিক অভিঘাত অনেক বেশি হচ্ছে। তার কারণ এটা মানুষের ধর্মীয় আবেগ এবং বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আপনাকে পাড়ার পুজো কমিটি চাঁদা চাইতে এলে তারাও অন্তত 25 টাকা নিলে 50 টাকা নিলে একটা রসিদ কেটে দেয়। এখন জানা যাচ্ছে যে দানপাত্র, সেখানে বিনা রসিদে অলংকার পর্যন্ত ভক্তজনেরা বিশ্বাস অনুযায়ী দিয়ে গেছেন। উদ্ধব ঠাকরে মহারাষ্ট্র থেকে শিবসেনার বলে পাঠিয়েছেন যে তারা কয়েক কেজির উপর বাট দিয়েছিলেন রাম মন্দির নির্মাণে, তারও কোনো রসিদ তারা পাননি। অর্থাৎ পুরো ব্যাপারটাই ভক্তজনের বিশ্বাসের উপর দাঁড়িয়েছিল। হিন্দুও কো ভাবনা, যেটা এলকে আদবানি একটা সময় বলেছিলেন। এখন যেটা বোঝা যাচ্ছে, যারা রামচন্দ্রের নামে তৈরি এই ট্রাস্টের কর্তা ব্যক্তি এবং তাদের ঘনিষ্ঠ জন, তাদের বিশ্বাস করে দানপাত্রে দান জমা দিতে গিয়ে কার্যত তারা অপাত্রে জমা দিয়েছেন। এবং সেই জায়গা থেকেই হিন্দু মানুষ ক্ষুব্ধ বলে ঘটনা পরম্পরার এতদিন পরে দেখা যাচ্ছে আরএসএস এর শীর্ষ সংগঠকদের অন্যতম হোসেল সাহেবকে মুখ খুলতে হচ্ছে, বিনয় কাটিয়ারদের মুখ খুলতে হচ্ছে। তারা এতদিন হিরণময় নীরবতায় ব্যাপৃত ছিলেন। গন্ডগোল যেটা, যে বিষয়টা ইতিমধ্যে এত ছড়িয়ে গেছে যে দু একটা কাগজে বিবৃতি দিয়ে হিন্দু জনতার ভাবাবেগকে এই হিন্দুত্ববাদী মুরব্বীরা শেষ অবধি ম্যানেজ করতে পারবেন কিনা সে ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে। অদ্ভুত অদ্ভুত কতগুলো ঘটনা ঘটেছে। যখন জানাজানি হয়ে গেছে যে দানপত্র থেকে চুরি হয়েছে, অডিট রিপোর্টে ধরা পড়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়ে গেছে, তখনও দেখা গেছে যে ফর্মাল কোনো এফআইআর কোতোয়ালিতে মানে পুলিশ স্টেশনে টানা হয়নি। এবং ফৈজাবাদের আইনজীবীরা মিছিল করে কোর্ট থেকে কোতোয়ালি পর্যন্ত গিয়েছেন এই দাবি নিয়ে যে অবিলম্বে রাম মন্দিরের এই চাঁদা চুরির ঘটনায় অযোধ্যায় এফআইআর দাখিল করতে হবে এবং তারপরে এফআইআর টানতে পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে। এই যে আইনজীবীরা যারা মিছিল করেছেন, তারা যখন মিছিল করছিলেন তাদের স্লোগান কি ছিল? তারা কি আজাদির স্লোগান দিচ্ছিলেন? তারা কি টুকরে টুকরে গ্যাংয়ের স্লোগান দিচ্ছিলেন? তারা কি ইনকিলাব জিন্দাবাদ বলছিলেন? কোনোটাই না। তারা যখন মিছিল দিচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন, নিয়ে যাচ্ছিলেন জলুস, তারা একটাই স্লোগান দিয়েছিলেন, একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আসল বিপদটা এখানে। অর্থাৎ যাদের ভাবাবেগ বিশ্বাসকে পুঁজি করে তারা ক্ষমতায় এসেছেন, তারা আজকে বিট্রেড ফিল করতে শুরু করেছে। আমি মনে করি না যে কোনো অভিযুক্তরই, যত নিকৃষ্টতম অপরাধী হোক না কেন, তার বিরুদ্ধে অভিযোগ থাকুন, যতক্ষণ না পর্যন্ত তিনি অভিযুক্ত, তার লিগ্যাল ডিফেন্স, আইনের আত্মপক্ষ সমর্থনের অধিকার তার রয়েছে। কিন্তু এখানে যেটা হয়েছে, ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ইউনানিমাস ডিসিশন নিয়েছেন। যদি কোনো আইনজীবী এই চাঁদা চুরির ক্ষেত্রে অভিযুক্তদের পক্ষে আদালতে দাঁড়ান, বার অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ড করবে এবং 5 লক্ষ টাকা জরিমানা করবে। আমি ঘটনাটা বললাম, এর ইন্টেনশন বা এর অন্তর্বস্তুর সঙ্গে আমি একমত না হলেও, কারণ আমি বলেছি যে আমি মনে করি সমস্ত অভিযুক্তের আইনি ডিফেন্স পাওয়ার অধিকারের সপক্ষে আমি, কিন্তু আমি ঘটনাটা মেনশন করছি যে এই অভিঘাত কোন জায়গায় পৌঁছচ্ছে। যে সমস্ত সংবাদ মাধ্যম প্রথম দিকে চোখ বন্ধ করে থাকবে ভেবেছিল হিন্দি বলয়ে, তারাও শেষ পর্যন্ত চোখ খুলতে বাধ্য হয়েছে। কয়েকদিন আগের ঘটনা, আদানিদের যে মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এনডিটিভি, তার একটা সান্ধ্যকালীন শোর ব্যবস্থা ছিল বেঙ্গল পলিটিক্স নিয়ে। কারণ এখন ওটা ওদের কাছে একটা খুব মুখরোচক বিষয় হয়েছে যে এখানে
হিন্দুত্ববাদীরা জিতে গেছেন, সংখ্যালঘু তোষণকারীরা হেরে গেছেন, এই ন্যারেশনের উপর দাঁড়িয়ে তারা দিনের পর দিন শো টেনে চলেছেন। কেন এমন হলো? কিন্তু যেটা ইন্টারেস্টিং, যে 2-3 দিন আগে এনডিটিভির গেস্ট ঠিক হয়ে গেছিল ওদের আঞ্চলিক একটি ভার্নিকুলার চ্যানেল, হিন্দি চ্যানেলে, যে প্রোগ্রাম হবে বেঙ্গল পলিটিক্সের প্রেক্ষিতে। শেষ মুহূর্তে তারাও সিদ্ধান্ত নেন যে না, আজকে সন্ধ্যেটা বেঙ্গল পলিটিক্স নিয়ে আলোচনা করে লাভ নেই, আজকে আমরা অযোধ্যার রাম মন্দিরের চাঁদা চুরি নিয়ে আলোচনায় বসবো। নতুন করে সেট অফ গেস্ট সেখানে তাদের ঠিক করতে হয়। মোহন ভাগবতকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন অযোধ্যার রাম মন্দির ইস্যুতে যে কি হচ্ছে এগুলো। মোহন ভাগবত বুদ্ধিমান লোক, তিনি শুধুমাত্র রাম রাম বলে বেরিয়ে চলে গেছেন। এখন দেখুন, রাম রাম মানে এটাও হতে পারে, ব্যাখ্যা হতে পারে যে তিনি সাংবাদিকদের সম্বোধন করেছেন, যেটা ওখানকার খুব চালু ব্যাপার, দেখা হলে একে অন্যজনকে রাম রাম বলে। আবার এটাও হতে পারে যে মোহন ভাগবত বুঝিয়ে দিয়েছেন যে ঘটনাটা যেটা ঘটেছে তাতে রাম রাম বলা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। সুতরাং আমার এই প্রেক্ষিতে আগামী 7 মাস বাদে উত্তরপ্রদেশে নির্বাচন। উত্তরপ্রদেশের জাতপাতের রাজনীতিতে আপনারা জানেন যে কোনো সময় যে কোনো দিকে সমীকরণ বদলায়। ওখানে ব্রাহ্মণ ভোট 17%, সে ব্রাহ্মণরা ইতিমধ্যেই বিভিন্ন কারণে যোগীর উপর ক্ষুব্ধ। এখন তারও বাইরে আপামর যে হিন্দু মানসিকতার ঢেউ, হিন্দুত্বের যে ভাবাবেগ, এবং যোগী যেভাবে এটাকে অ্যাড্রেস করতে ঢিলে ঢালা একটা অ্যাপ্রোচে চলেছেন, এফআইআর দাখিল করতে আইনজীবীদের মিছিল নিয়ে থানায় যেতে হয়েছে। মানুষের মনে প্রশ্ন উঠছে যে শাসক তোমার কিসের ভয়, চান্দাচোররা তোমার কে হয়? এই প্রশ্ন আজকে হিন্দি বলয়ে উত্তরপ্রদেশের মাটিতে উঠতে শুরু করেছে। 7 মাস ভোটের বাকি, ঠিক সেই সময় এরকম কতগুলো পরপর রিভিলেশন, এটা যে খুব একটা স্বস্তির নয় শাসক শিবিরের পক্ষে, এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না। এই কারণেই আমার ধারণা, এই যে স্নোবল এফেক্ট, আমি যেটা 15 দিন আগে বলেছিলাম, সেই স্নোবল এফেক্ট চলছে, কেলেঙ্কারির গোলা ক্রমশ বড় হচ্ছে। এটা যদি চলতে থাকে তাহলে এই অযোধ্যার রাম মন্দিরের চাঁদা চুরির কেলেঙ্কারি কিন্তু বিজেপির পক্ষে বোফোর্স কেলেঙ্কারির মতো শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত এবং মন্তব্য আমাদের খোলা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। চাইলে পারে আমাদের এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।